নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। রাজ্যে যে পুরোপুরি মাৎসন্যায় চলছে সেটা আশা করি আপনারাও বুঝতে পারছেন। এর থেকে মুক্তি কবে আমাদের সে বিষয়ে কারোরই কোনো সম্যক ধারণা নেই, কিন্তু যে ঘটনাগুলো ঘটছে সেগুলো সম্পূর্ণরূপে আইন শৃঙ্খলা ভেঙে পড়ার ছবি। কয়েকটা ঘটনা বলি। দেখুন, বিচারকদের হুমকি দিচ্ছে দুষ্কৃতীরা, তাতে মদত দিচ্ছে পুলিশ। ডায়মন্ড হারবারের দায়রা বিচারক, তাদের হুমকি দেওয়া হয়েছে। এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দুষ্কৃতীদের মদত দেওয়ার অভিযোগ উঠেছে। বিচারক আবাসনের বিদ্যুতের সংযোগ, জলের সংযোগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। স্বয়ং বিচারকরা চিঠি লিখেছেন এবং কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে সেই চিঠি জমা পড়েছে। তারপরেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার আরো কয়েকজন আধিকারিক গিয়ে বলেছেন যে তারা ব্যবস্থা নিচ্ছেন। অভিযুক্ত পুলিশ আধিকারিককে ক্লোজ করা হয়েছে। কৈলান থানার এক অফিসারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এখন প্রশ্ন হলো, ডায়মন্ড হারবারের সর্বেসর্বা কে, যিনি 7.5 লক্ষের কাছাকাছি ভোটে জেতেন এবং বুক বাজিয়ে বলেন, দেখেছেন আমি কত ভোটে জিতেছি, রেকর্ড করেছি। কিন্তু ডায়মন্ড হারবারে যে কিভাবে ভোট হয় সেটা আপনারা সবাই জানেন। সমস্ত বিষয়ে সবাইকে এই চ্যালেঞ্জ করেন এই যুবা নেতাটি। আর দেখুন, নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি অঞ্চলে খোদ বিচারপতিদের হুমকি দিচ্ছে দুষ্কৃতীরা, মদত দিচ্ছে পুলিশ। মুখে সেলোটেপ লাগিয়ে বসে আছেন এই চালিয়ার যুব নেতাটি। কথায় কথায় সবাইকে চ্যালেঞ্জ করেন আঙুল তুলে তুলে। শূন্যকুম্ভের ঝংকার বৈভবের আস্ফালন করতে অভ্যস্ত এই নেতাটি ধরাকে সরা জ্ঞান করেন। ভাবেন তিনি যা বলবেন সেটাই আইন, তিনি যেভাবে চালাতে চাইবেন পুলিশ প্রশাসন সেভাবে চলবে। কোন পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাবলে পরে একজন বিচারককে হুমকি দেওয়া সম্ভব হয় এবং তাতে পুলিশের নাম জড়িয়ে যায়, আপনি মোবাইলের স্ক্রিনে বা আপনাদের কম্পিউটারের পর্দায় বা টিভির পর্দায় দেখবেন। সেই চিঠিটা আমি আপনাদের অবগতির জন্য দিচ্ছি, যেটা কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে। সেই চিঠির ছত্রে ছত্রে উদ্বেগ, নিজেদের বিপন্ন বোধ করছেন বিচারকরা, হাইকোর্টের হস্তক্ষেপ চেয়েছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সহ অন্য বিচারপতিরাও বলেন যে লোয়ার কোর্টের বিচারপতিদের প্রচন্ড চাপের মুখে কাজ করতে হয়, তারা অত্যন্ত ভালনারেবল। রায় পছন্দ না হলেই তাদের নানাভাবে হুমকি দেওয়ার ঘটনা ঘটে। জলজ্যান্ত প্রমাণ আমরা পেলাম, এবং কোথায় হলো? ছোটবাবুর জায়গায়, যেখানে তিনিই সর্বেসর্বা। দেখুন, মুখ থেকে একটি শব্দ বেরোচ্ছে না। এবার তিনি কাউকে চ্যালেঞ্জ করছেন, এমনকি নিন্দা করেছেন বলেও আমার তো জানা নেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে পুরো ঘটনাটা ব্যাখ্যা করেছেন, কতগুলো মৌলিক প্রশ্ন তুলেছেন। তাহলে যে রাজ্যে বিচারপতিদের নিরাপত্তা নিশ্চিত নয়, সেখানে আমার আপনার মতো সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কি আর কোনো প্রশ্ন করার অবকাশ থাকে? আমরা কি পরিস্থিতির মধ্যে বাস করছি সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। 2, 1 মাস হয়ে গেল, এখনো অচলাবস্থা কাটেনি। জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্নে স্নায়ুযুদ্ধ চলছে। জুনিয়র ডাক্তাররা বলছেন যে কারেঙ্গে ইয়া মারেঙ্গে। 9 অগস্ট তিলোত্তমার খুনের পর এতদিন কেটে গেছে। আবার 9 অগস্ট 1942 সালে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন, বলেছিলেন কারেঙ্গে ইয়া মারেঙ্গে। আমার তো মনে হচ্ছে জুনিয়র ডাক্তাররাও
সেই রকম একটা ইন্সপিরেশন নিয়ে এই কারেঙ্গে ইয়া মারেঙ্গে ডাক দিয়েছেন। তারা স্বাস্থ্য ভবনের আবর্জনা পরিষ্কার করতে চাইছেন, ঝাঁটা নিয়ে মস্তিষ্ক নিয়ে তারা চলে গেছেন ওখানে এবং বসে আছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা উঠবেন না এবং তাদের এই আন্দোলনকে সমর্থন করছেন বৃহত্তর নাগরিক সমাজ এবং সিনিয়র চিকিৎসকরা। এখন সরকার যদি তাদের বিরুদ্ধে কোনো পিউনিটিভ মেজার্স নেয় বা এসমা প্রয়োগ করে বা শাস্তিমূলক ব্যবস্থা নেয়, অনেক সিনিয়র চিকিৎসক কিন্তু বলছেনই এরকম কোনো পদক্ষেপ হলে তারা মাস রেজিগনেশন করবেন এবং সর্বভারতীয় চিকিৎসকদের সংগঠনগুলোও কিন্তু একটা আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছে। 3, সুপ্রিম কোর্টের শেষ যখন শুনানি হলো তখন সলিসিটর জেনারেল তুষার মেহতা, যিনি সিবিআই এর পক্ষে অ্যাপিয়ার করেছেন, তিনি বলেছেন যে ফরেনসিক নমুনা সংগ্রহ, তার রিপোর্ট নিয়ে অনেক প্রশ্ন আছে, সেই জন্য এইমস বা ওই ধরনের কোনো প্রতিষ্ঠান থেকে তারা আবার ফরেনসিকের নমুনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। এখন সিভিক ভলেন্টিয়ার গিয়েছিল ফরেনসিকের নমুনা সংগ্রহ করতে। ভাবতে পারেন, যেখানে মৃতদেহের ফরেনসিক নমুনা সংগ্রহ করার কথা ফরেনসিক মেডিসিনের চিকিৎসকদের, ক্রাইম সিন সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে সেই রকম বিশেষজ্ঞদেরই যাওয়া প্রয়োজন। চিকিৎসকটা তো জানেনি, বরঞ্চ অধিকর্তার পদমর্যাদার নিচের এক আধিকারিক, আরেকজন আধিকারিক এবং 2 জন সিভিক ভলেন্টিয়ার গিয়ে মৃতদেহের নমুনা সংগ্রহ করেছেন। এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ, আবার দেখুন সিভিক ভলেন্টিয়ারদের প্রতি কি প্রীতি যে সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে গেছে এই ধরনের ঘটনায় মৃতদেহের ফরেনসিক নমুনা সংগ্রহের জন্য। এরপরে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়, প্রথম থেকেই ধামা চাপা দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছিল প্রশাসনের তরফে। 96 ঘন্টার পেরিয়ে যাওয়ার পর সিবিআই তদন্তভার হাতে নিয়েছে, তার মধ্যে তো অনেক কিছু লোপাট করে দিয়েছে, কিন্তু কথা আছে না, অপরাধী কোথাও না কোথাও চিহ্ন ফেলে যায়, তারা নিশ্চয়ই চিহ্ন ফেলে গেছে। সেজন্য তুষার মেহতা বলেছেন আদালতে, এবং সুপ্রিম কোর্টকে তুষার মেহতা সেদিনকে বলছিলেন যে ইয়োর লর্ডশিপ কাইন্ডলি গো থ্রু দিস রিপোর্ট। তাহলে প্রাথমিক যেটা কাজ মৃতদেহের ফরেনসিক নমুনা সংগ্রহ করা, সেই কাজে বিসমিল্লাহ কলদ, ইচ্ছাকৃত, জানতেন না তা নয়, ইচ্ছাকৃতভাবে বিশেষজ্ঞদের না পাঠিয়ে ফরেনসিক এক্সপার্ট পাঠানো হয়েছে, তাও পদমর্যাদায় অধিকর্তার নিচে, সঙ্গে 2 জন সিভিক ভলেন্টিয়ার অ্যাকম্পানি করেছে। সিভিক ভলেন্টিয়াররা কবে আবার ফরেনসিক এক্সপার্ট হলো? যেভাবে অভিজ্ঞ দেখে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলা হয়েছিল, এখন সিভিক ভলেন্টিয়ার হয়ে যাচ্ছেন ফরেনসিক এক্সপার্ট। 3, ময়নাতদন্তের রিপোর্টে তিলোত্তমার নিম্নাঙ্গের পোশাকের কোনো উল্লেখ নেই, আবার সিজার লিস্টে নিম্নাঙ্গের পোশাকের কথা আছে, ঊর্ধ্বাঙ্গের পোশাকের বিষয়টা নেই। একের পর এক অসঙ্গতি। ময়নাতদন্ত 4টের পরে করা যায় না, স্বাস্থ্য ভবনের নির্দেশিকা আছে। ময়নাতদন্তের জন্য গঠিত 3 সদস্যের যে বোর্ড, তার মধ্যে 1 সদস্য আপত্তি জানিয়েছিলেন, তখন টালা থানার একজন এএসআই বোধহয় বিশেষ কারণে ময়নাতদন্ত এখনই করতে হবে, এই বিশেষ কারণটা কি নিশ্চয়ই সিবিআই জানবার চেষ্টা করেছে বা জেনেছে বা মুখ বন্ধ খামে রিপোর্টটা দিয়েছে। সেই জন্য দেখলেন টালা থানার ওসি বেসরকারি হসপিটালের দরজায় দরজায় ঘুরলেন, আমাকে ভর্তি নাও, আমাকে ভর্তি নাও, আমাকে ভর্তি নাও। কেন তাকে 4টে হসপিটাল ভর্তি নেয়নি মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছে। কি আমার পুলিশকে ভর্তি নিল না? কোনো ডাক্তার তার কাছে কেউ আসলে যদি মনে হয় যে ভর্তি নেওয়া প্রয়োজন, তাকে ভর্তি নিয়ে নেন।
ধরুন আমি এক জায়গায় গেলাম, সেখানে ডাক্তারবাবু বললেন না না আপনার ভর্তির মতো কোনো ব্যাপার নেই, একটু সাবধানে থাকুন। আমার মনে কনফিউশন না, ডাক্তারবাবু ধরতে পারছেন না আমার বিষয়টা, আমার অস্বস্তিটা। আমি আর এক জায়গায় গেলাম, সেখানেও আমার এক ফাইন্ডিং। আমি আবার এক জায়গায় গেলাম, ধরুন চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করার জন্য, দুটো নার্সিংহোম ভুল বলেছে, তিনটেতেও একই রেজাল্ট এলো। তাহলে ওটা আমার মনের ভুল, যে আমার মনে হয়েছে আমার ভর্তি হতে হবে, কিন্তু ডাক্তারবাবুরা পরীক্ষা নিরীক্ষা করে বলছেন যে ভর্তির কোনো প্রয়োজন নেই। তাই বেসরকারি নার্সিংহোম কেন ভর্তি নেয়নি, মাননীয় স্বাস্থ্য সচিবের কাছে উষ্মা প্রকাশ করলেন। এত অডাসিটি, ভর্তি নিল না আমার পুলিশকে। এসএসকেএমে যেতে পারেননি, অন্য সরকারি হসপিটালে যেতে পারেননি, কারণ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এবং সিনিয়র চিকিৎসকরাও জুনিয়র ডক্টরদের পাশে এসে দাঁড়িয়েছেন। তাই ওখানে ভর্তি হলে যদি খেলা ধরা পড়ে যেত, তাই বাধ্য হয়ে বেসরকারি নার্সিংহোমে দরজায় দরজায় ঘুরেছেন ভদ্রলোক। আপনি এর পরেও বলবেন তথ্য প্রমাণ লোপান হয়নি, খুব স্বচ্ছতার সঙ্গে সবকিছু করা হয়েছে। এর পরে বলার মুখটা কি থাকে? দেখুন, 2019 সালে জুন মাসে নীলরতন সরকার মেডিকেল কলেজ হসপিটালে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ হয়েছিল, সেখানেও কর্মবিরতি চলেছিল। 7 দিন চলার পর মুখ্যমন্ত্রী সেই ডাক্তারদের নবান্নে ডেকে নিলেন। স্বাস্থ্য সচিব ছিলেন, আরো অনেক আধিকারিক ছিলেন। সরাসরি সম্প্রচার হয়েছিল সেই বৈঠক। সেটা জুনিয়র ডাক্তারদের একটা কলেজের আন্দোলন ছিল। সেই আন্দোলনের পর থেকে জুনিয়র ডাক্তারদের সরিয়ে আনতে মুখ্যমন্ত্রী বৈঠক করলেন, সরাসরি সম্প্রচার হলো। আর এখানে যখন একজন তরুণী চিকিৎসক নিজের হসপিটালে কর্তব্যরত অবস্থায় খুন হলেন, নাগরিক সমাজের প্রতিবাদ আছড়ে পড়ল, চিকিৎসক কুল থেকে শুরু করে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ প্রতিবাদে রাস্তায় নামলেন, বিচার চাইলেন, তখন সরাসরি সম্প্রচার করে বৈঠক করতে আপত্তি করছে নবান্ন। মানুষের জানার অধিকার তো আছে যে সেই মিটিংয়ে কি হচ্ছে। আপনি বন্ধ দরজার মধ্যে মিটিং করলেন, তারপরে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন, সেখানে অনেক কিছু সাধারণ মানুষের না জানা থাকতে পারে, কিন্তু সরাসরি সম্প্রচার হলে রাজ্যের মানুষ জানতে পারবেন সরকারের কি বক্তব্য জুনিয়র ডাক্তারদের সামনে, এবং জুনিয়র ডাক্তারদের কি বক্তব্য মুখ্যমন্ত্রী বা প্রশাসনিক আধিকারিকদের সামনে। এতে এত আপত্তিটার কি আছে? আপনি তো করেছেন। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নেওয়ার অনুরোধ জানিয়ে আপনি 2019 সালের সম্ভবত জুন মাসে বৈঠক করেছিলেন নবান্নে, সরাসরি সম্প্রচার হয়েছিল। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আমার মনে আছে সেই বৈঠক চলাকালীন একটা ফোন আসায় আপনি উঠে চলে গেলেন। অনেকে বলছিলেন যে প্রশান্ত কিশোর ফোন করেছে। সম্ভবত প্রশান্ত কিশোরের অনুরোধেই আপনি বৈঠকটা করেছিলেন এবং বৈঠকটা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল। সেদিনকের ঘটনার থেকে এখনকার ঘটনার গুরুত্ব, অভিঘাত বহু গুণে বেশি। মাননীয় মুখ্যমন্ত্রী এটা বুঝতে পারছেন না, তিনি তার ইগো ধরে আছেন। স্নায়ুর লড়াই চলছে। আমি তো বলছি সরকার যদি জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো পিউনিটিভ অ্যাকশন নেয়, অনেক চিকিৎসক বলছেন তারা মাস রেজিগনেশন দেবেন। সুপ্রিম কোর্টে কপিল সিব্বল যে দাবি করেছিলেন যে 23 জন মারা গেছেন 1 মাসের এই কর্মবিরতির জন্য, জুনিয়র ডাক্তাররা পাল্টা তথ্য দিয়ে দাবি করছেন সরকারের দেওয়া এই তথ্য ঠিক নয়। বিগত 2 বছরের এই কাল পর্বের হিসেব তারা দিয়েছেন। জুনিয়র ডাক্তারদের দাবি এবছরে তাদের কর্মবিরতির জন্য
পরিস্থিতির কোনো অবনতি হয়নি। পরিস্থিতি যা ছিল আগে এখনো তাই আছে, অর্থাৎ প্রায় স্বাভাবিক। তারা বলছেন যে সিনিয়র চিকিৎসক ডাক্তাররা আরো লোড নিচ্ছেন যাতে পরিষেবা চালু থাকে। হ্যাঁ, কিছু তো অসুবিধা হচ্ছে, কেউ অস্বীকার করছে না যে পরিস্থিতি স্বাভাবিক আছে, অসুবিধা হচ্ছে, কিন্তু আপনি তো দাবি মানার বিষয়ে কোনো রকম নমনীয়তা দেখাচ্ছেন না। কখনো 3:30 মেল আসছে, কখনো 4টে মেল আসছে, বলছে 6টায় এসো, 7টায় এসো। আপনাদের নেতাদের অনেকের সব দামি দামি গাড়ি আছে, তারা চট করে চলে যেতে পারে। এই জুনিয়র ডাক্তারগুলোর কাছে তো সেই গাড়িটারি নেই। আর এত অল্প সময়ের মধ্যে মিটিংয়ে বসার প্রস্তাব দিলে তাদের তো একটা সংগঠন আছে, সেই সংগঠনের তো অনেক সদস্য আছে, একা একা কারুর পক্ষে তো সিদ্ধান্ত নেওয়া যায় না, তাই তারা সিদ্ধান্ত নিতে তো সময় লাগবে। অর্থাৎ এগুলো পাল্টা চাল, রাজনীতি নবান্ন করছে, শাসক দল করছে। জুনিয়র ডাক্তাররা যে দাবি সনদ পেশ করেছেন, প্রত্যেকটা দাবি যুক্তিসঙ্গত। পুজোর মুখে বিনীত গোয়েলকে আপনি সরাবেন না, প্রসূন মুখোপাধ্যায়কে পুজোর মুখেই সরিয়েছিলেন বুদ্ধবাবু রিজওয়ানুর কাণ্ডের প্রেক্ষিতে, এবং আরো কয়েকজন উচ্চপদস্থ পুলিশ কর্তাকে। কই তখন তো পুজোর অনুষ্ঠানে কোনো রকম সমস্যা হয়নি। আসলে আপনি বিনীত গোয়েলকে সরাবেন না, আপনার জেদ। ঠিক যেরকম জেদের জন্য ঠিক 4 ঘন্টার মধ্যে সন্দীপ ঘোষকে আপনি ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করেছিলেন, এখন তো প্রমাণ হয়ে যাচ্ছে যে সন্দীপ ঘোষ হচ্ছে মাতৃ জঠরের লজ্জা। শুধু সন্দীপ ঘোষ কেন, অবিক, বিরূপাক্ষ, মুস্তাফিজুর, উত্তরবঙ্গ লবি, গিটার বাদক, সব একটা পিরামিডের স্ট্রাকচারের মধ্যে সর্বোচ্চ পয়েন্টে আছেন ওই মেঘের আড়ালে লুকিয়ে থাকা গিটার বাদক। আনন্দবাজার পত্রিকায় সোমা মুখোপাধ্যায় চমৎকার বলেছেন, সম্ভবত এই মেঘনাদের প্রসঙ্গ উল্লেখ করে, ও তো স্বাস্থ্যটা বোঝে না, আমি যা বলি ও সেভাবেই চলে। চমৎকার। তা স্বাস্থ্য যে বোঝে না, সে স্বাস্থ্যের মাথা হয় কি করে? এই যে আপনি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বলে একজনকে নিয়োগ করেছেন, তার ক্রেডেনশিয়াল কি? বেচারা স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম কিন্তু ভালো অফিসার, বেচারি পড়ে গেছেন মহা ফাঁপড়ে। একদিকে জুনিয়র ডাক্তাররা তার পদত্যাগ দাবি করছেন, আর অন্যদিকে সর্বোচ্চ মহল থেকে তার কাছে নানাবিধ ইনস্ট্রাকশন আসছে। কারণ যার পদত্যাগের দাবি করছেন জুনিয়র চিকিৎসকরা, তিনি আবার মেল করে বলছেন বৈঠকে আসুন। প্রথম মেলটা তো তিনিই করেছিলেন, তারপর মুখ্য সচিব। প্রথম কথা, আপনি প্রশাসনিক বৈঠকে সরাসরি সম্প্রচার করেন যাতে আপনার বাণী রাজ্যের মানুষ শোনে। তাহলে এখন জুনিয়র ডাক্তারদের সঙ্গে আপনার বৈঠকের সরাসরি সম্প্রচার করতে অসুবিধাটা কোথায়? জুনিয়র ডাক্তাররা অপ্রিয় প্রসঙ্গগুলো তুলবে, আপনি জবাব দিতে পারবেন না, রাজ্যের মানুষ জেনে যাবে, তাই না? সরাসরি সম্প্রচার হবে না। আর প্রশাসনিক বৈঠক সম্প্রচার সরাসরি হয় কেন? আপনি ধমকাবেন, জ্ঞান দেবেন, সিদ্ধান্ত জানাবেন, নিজের ইমেজ মেকওভার করবেন, তখন রাজ্যবাসী আপনার অমৃত বাণী শুনবে, সেই জন্য সরাসরি সম্প্রচার। আর যখন একটা জ্বলন্ত সমস্যার সমাধানের জন্য জুনিয়র ডাক্তাররা বলছেন আমরা তো বৈঠকে রাজি আছি, খোলা মনে আলোচনায় যাব, সরাসরি সম্প্রচার করতে হবে। এবং তারা জানেন যে এখানে একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তাই মুখ্যমন্ত্রী যদি সেই বৈঠকে উপস্থিত না থাকেন, সেই বৈঠকটাই অর্থহীন। তাই খুব সঙ্গতভাবে তারা মুখ্যমন্ত্রীর উপস্থিতির দাবি জানাচ্ছেন বৈঠকে। কি অন্যায় করেছেন? অন্যায় তো কিছু বলেননি, তারা তো সমাধান চান। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর মুখের দীপ্তি দেখেছেন, সংকল্প দেখেছেন।
এদের হাতেই 11 কোটি মানুষের শরীর স্বাস্থ্য নির্ভর করবে আগামী দিনে। এরা চায় স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হোক, স্বচ্ছতার সঙ্গে ট্রান্সফার পোস্টিং হোক, থ্রেট কালচার বন্ধ হোক, স্বাস্থ্য ভবনের ঘুঘুর বাসা ভাঙুক, সর্বক্ষেত্রে দুর্নীতির যে কালো ছায়া পড়েছে স্বাস্থ্যক্ষেত্রে, সেই জায়গা থেকে স্বাস্থ্যক্ষেত্রকে মুক্ত করা হোক। এ তো মানবতার বিরুদ্ধে অপরাধ। যারা ভুয়ো ডাক্তার হবে, যারা টুকে MBBS পাশ করবে, যারা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে যাদের ধারণা হবে না, যারা প্রেশার মাপতে পারবে না, যারা প্রপারলি ইনজেকশন দিতে পারবে না, তারা যদি ডাক্তার হয়ে প্র্যাকটিস শুরু করে, সরকারি বেসরকারি ক্ষেত্রে যুক্ত হয়, আমার আপনার শরীর স্বাস্থ্য খারাপ হলে তারা যে তার দেখভাল করবে তার কি কোনো গ্যারান্টি নেই? এটাই তো বলছেন ওই চিকিৎসকরা। অন্য কোনো বিষয়ের সঙ্গে বিষয়টাকে গুলিয়ে ফেললে চলবে না। 11 কোটি বঙ্গবাসীর শরীর স্বাস্থ্যর প্রসঙ্গ যুক্ত, আর যেখানে স্বাস্থ্য ভবনের সীমাহীন দুর্নীতির কথা এখন সামনে আসছে। এতদিন সবকিছু ঢাকা ছিল, এখন কঙ্কালগুলো বেরোচ্ছে আলমারি থেকে একের পর এক। কেউ কিছু জানতো না। না, 12 বছর ধরে আপনি স্বাস্থ্য দপ্তর চালাচ্ছেন, কিচ্ছু জানতেন না, কেউ আপনাকে খবর দেয়নি। যদি আপনাকে খবর না দিয়ে থাকে সেটা অপরাধ, আর আপনি জেনেও যদি কিছু না করতে পারেন সেটা আপনার অপদার্থতা। এর বাইরে কিছু নেই। রাজনীতি কে করছে বা কারা করছে? আপনারা করছেন। আপনার বিধায়ক যিনি বলেছিলেন না লোকসভা নির্বাচনের আগে, মুর্শিদাবাদের সনাতনীরা 30%, আমরা 70% ভাগীরথীর জলে ভাসিয়ে দেব, সেই লোকটা আবার কথা বলছে। এই যে আপনি বললেন না কাউকে কথা বলতে হবে না, সব মুখ্যমন্ত্রী বলবেন, আপনার কথাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে সেই বিধায়ক যা খুশি বলে যাচ্ছে। নিয়েছেন শাস্তিমূলক ব্যবস্থা, আপনার কথাই কেউ শোনে না। সন্দীপ ঘোষের পৈতৃক বাড়ি অন্য জায়গায় সকাল থেকে ইডির অভিযান চলছে। সন্দীপ ঘোষ তো ওই পিরামিড স্ট্রাকচারের একটা অংশ, মাথা আছে, আর একেবারে পিরামিডের নিচের বিন্দুতে যারা আছে, এখানে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সাম্যবাদ, সবাই হাত পেতে রয়েছে। মাল দিলেই হলো, ঘোড়ার দুধ নিয়ে আসবে, বাঘের দুধ নিয়ে আসবে। তো এই যখন পরিস্থিতি, যেখানে বিচারকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, যেখানে তিলোত্তমার মৃতদেহের ফরেন্সিক নমুনা সংগ্রহ করেছে সিভিক ভলেন্টিয়ার, যেখানে সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টে তথ্য প্রমাণ লোপাট এবং ক্রাইম সিন অল্টার হয়েছে অভিযোগ করেছেন, যেখানে মানুষের জনরোষ রাস্তায় আছড়ে পড়ছে, যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের একটি মেডিকেল কলেজ হসপিটালের নিরাপত্তার দায়িত্বে CISF, পড়শি বাংলাদেশ ভালনারেবল, সন্ত্রাসবাদীরা মুক্তি পেয়েছে, ভারত বিরোধী মনোভাব বাড়ছে, রবীন্দ্রনাথের লেখা গান জাতীয় সঙ্গীত বদল করার উদ্যোগ হচ্ছে, স্লোগান উঠেছিল আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগানিস্তান, বাংলাদেশের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের দীর্ঘ জল ও স্থল সীমান্ত, তাই বাংলাদেশ ভালনারেবল হয়ে গেলে তার প্রভাব এখানে পড়তে পারে। অতীতে বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদীরা এখানে লুকিয়েছিল, এই দেশে নাশকতার কাজ তারা করেছে। সামনে শারদোৎসব, বাঙালির মন ভালো নেই, সনাতনীরা তো পুজো করবেন, কিন্তু উৎসবের আনন্দে তারা কিভাবে মাতবেন বা আদৌ মাতবেন কিনা সে নিয়ে আমার মনে বিস্তর সংশয় আছে। এই প্রেক্ষিতে আর বিচারপতিদের হুমকি দিচ্ছে স্বয়ং পুলিশ দুষ্কৃতীদের সঙ্গে মিলে। আর কি আমরা চুপ করে থাকবো? এখনো কেন্দ্রীয় সরকার কি চোখে ঠুলি মেরে থাকবে? 356-56 গল্প নেই, ওটা হবে না, কিন্তু আরো তো প্রভিশন আছে সংবিধানের।
অন্তত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটার দেখভাল তারা পুরো নিজের কন্ট্রোলে নিতে পারে। যে এক্সটার্নাল অ্যাগ্রেশনের সমস্যা হতে পারে, ইন্টারনাল ডিস্টারবেন্স হতে পারে, এটাকে মাথায় রেখে তারা অন্তত কিছু দিনের জন্য ল অ্যান্ড অর্ডারটাকে তাদের হাতে নিতেই পারে। যেখানে বিচারকরা হুমকি পান, স্বয়ং পুলিশ দুষ্কৃতীদের সঙ্গে তালমিল করে বিচারকদের হুমকি দেয়। যেখানে মৃতদেহের ফরেনসিক পরীক্ষায় যায় সিভিক ভলেন্টিয়ার, যেখানে টাকার বিনিময়ে ডাক্তারদের অনার্স দেয়া হয়, যেখানে মর্গ থেকে মৃতদেহ পাচার হয়, যেখানে এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া ওষুধ হসপিটালে ব্যবহার করার অভিযোগ ওঠে, যেখানে নাগরিক সমাজ দল মত নির্বিশেষে তাদের ক্ষোভের জ্বালামুখ খুলে দেয়, এখনো কি কেন্দ্রীয় সরকার বুঝতে পারছে না যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে? বিভিন্ন বিষয়ে মানুষের ক্ষোভ তিল তিল করে জমছিল, তার বহিঃপ্রকাশ ঘটেছে রাজপথে। বিরোধী দলগুলো তো রাজনীতি করছে, এটা তো কাজ বিরোধী দলের, কিন্তু এই যে রাত দখল, ভোট দখল, নমিনেটের নিরাপত্তা, এই সমস্ত আন্দোলনের নেতৃত্বে কিন্তু সাধারণ মানুষ, তাদের যে কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকতে পারে, সেটা এখানে বিবেচ্য নয়। বিবেচ্যটা হচ্ছে তারা একযোগে প্রতিবাদ করছে। আরজি করের তিলোত্তমার মৃত্যু এতে অনুঘটকের কাজ করেছে। দীর্ঘদিন ধরে ক্ষোভ জমছিল, সেই ক্ষোভের এখন বিস্ফোরণ ঘটেছে এবং নবান্ন বুঝতে পারছে না কিভাবে মানুষের ক্ষোভকে প্রশমিত করা যাবে। এবং সিরিয়াস ল অ্যান্ড অর্ডার প্রবলেম যে হচ্ছে তা নিয়ে কি আর কোনো সন্দেহ আছে? 14ই অগাস্ট মধ্যরাতে আরজি করে যারা তাণ্ডব চালালো, তাদের কজনকে ধরা হয়েছে? সরকারি সম্পত্তির ক্ষতি হলো, সেই ক্ষতিপূরণ আদায় করার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কিচ্ছু হয়নি, বা হলেও আমরা জানি না। এর পরেও যদি কেন্দ্রের সরকার চুপ করে থাকে, তাহলে মানুষ কিন্তু তাদের কাছ থেকেও জবাবদিহি চাইবে।